গোপন বেদনার জ্বালায়। আচ্ছা বাবা, রবিবারেও কি তোমার ছুটি নিতে হয়? নেই? হ্যাঁ, একটা দিনে কি তোমার ছুটি নিতে ইচ্ছে করে না? রবিবারেও তোমার ডিউটি করতে হয়। ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির কর্তব্যের ডিউটিতে কোনো ছুটি নেই রে মা। ছুটি আমি সেদিনই নেবো যেদিন এই শান্তিপুরের মাটিতে আমি আসল শান্তি ফিরিয়ে আনতে পারবো। বাবা, ও হ্যাঁ আরতি, আর একটা কথা। আজকাল তোমার বড় ছেলে শুনছি নাকি ওই কাজল বলে একটা অন্ধ মেয়েকে ভালোবাসে। বাবা, মেয়েকে ভালোবাসে? ওকে তুমি বলে দিও ও ভালোবাসা আমি পছন্দ করি। বাবা, হয় ও ভালোবাসা বন্ধ করুক, নয়তো মেয়েটাকে বিয়ে করে ঘরে নিয়ে আসো। বাবা, আর কোনো চিন্তা নেই, সব পাক্কা। ও মা, কি কথা পাকা? তোরা সব জেনে শুনে এই কথাটা আমার কাছে গোপন রাখতে চাইছিলিস, তাই না? মা গো, গোপন নয়, গোপন নয় মা। দাদা এখন ধান বানতে শিবের গীত গাইতে শুরু করে দিয়েছে। আমরা তো ওই কথাই বলতে যাচ্ছিলাম মা। তবে চাই বলিস তোরা, কিন্তু এই বিয়েতে কিন্তু আমার একটা শর্ত আছে। লক্ষ্মী মা, আবার বাবা যখন আপত্তি দিয়েছে আর তুমি এই বিয়েতে অমত করো না মা। আমি দেব, তবে একটা শর্তের কি শর্ত বিনিময়ে। মা বলো? শোন, গান্ধারী যেমন মা? তার অন্ধ স্বামী ধৃতরাষ্ট্রের সামনে যেমন চোখে কষ্টি বেঁধেছিল, তেমনি তোকেও সেই আমার অন্ধ বৌমায়ের সামনে তোকে কিন্তু চোখে কষ্টি বেঁধে। মা, পারবি তো? যা সবসময় আর কি করিস না তো। যা বাবা। যাও দাদা যাও, শিগগিরই যাও, আমার হব বৌদিকে শুভ সংবাদটা দিয়েছো। দেখবে এই শুভ সংবাদ শুনে আমার হব বৌদি আনন্দে আত্মহারা হয়ে বলবে, আমার সঙ্গে আর কি করছিস? দেখিলে বন্ধু পূজা, পাশে মুকুল, তোমায় না পাইলে বন্ধু দম যেন মোর যায়। ও বন্ধু তুমি এ প্রাণ দুনিয়াটা প্রেমেরই কারখানা, হাজারে হাজারে জলে প্রেম জ্বালা, ডুবে বেঁচে থাকা ভালোবাসা, সবাই বলে প্রেম সর্বনাশা। ভালোবাসা আমি জানি না বন্ধু, প্রেম কারে কয়? তুমি আমার জীবনের বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি এ প্রাণ বুঝায় রে। ও বন্ধু তুমি গো। এ প্রাণ বুঝি যায়। তোরা আর কি করছিস? আমি তোদের পদ্মা, ইচ্ছে করলে তোদেরকে আমি ভীষণ ভীষণ শাস্তি দিতে পারি। হ্যাঁ, আনন্দে আত্মহারা হয়ে দাদা এখন চোখে সরষে ফুল দেখছে। সর্ষের ফুল নয় রে, সর্ষের ফুল নয়, একেবারে বিয়ের ফুল। আমরা শেখ কিষান লালার আত্মীয় আছে। কি চাই এখানে? তোমাকে, আমাকে? হ্যাঁ হ্যাঁ তোমাকে। চাইছে নয়,
ডিওএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি আমাদের মালিক স্যার কিশানলাল আগরওয়ালের চলার পথে কাঁটা ছড়িয়ে দিয়েছে। তাই তোমার বাবাকে শাস্তি দিতে আমরা তোমাদের সংসারে ছোট্ট একটা অপারেশন করব। তেমন কিছু নয় ম্যাম সাহেব, শুধু তোমাকে একটি রাতের জন্য তুলে নিয়ে গিয়ে তোমার এই নরম তুলতুলে শরীরে কয়েকটা কাঁচারা চোট টেনে দেবো। যে কাঁটার আঁচড় থাকতে তোমার বাবাকে এই শান্তিপুর ছেড়ে বহু দূরে পালিয়ে যেতে হবে। এসো সুন্দরী, চলো। আমরা আপনার মেয়েকে শুধুমাত্র একটি রাত আটকে রাখবো। কাল সকালে হয়তো আপনার মেয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরবে, আবার হয়তো কাল রাস্তার ধারে পড়ে থাকতে পারে আপনাদের একমাত্র মেয়ের অচৈতন্য দেহটা। নয়তো কাল ওই গঙ্গার ধার থেকে খুঁজে নিতে বলবেন মাথাটা যেন মা এ কি হয়েছে তোমার মা? ওরা পূজাকে তুলে দিয়ে গেছে। তোর বাবাকে খবর দে, নলে পূজার যে বড় ক্ষতি হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, যেখান থেকে হোক যেমন করে হোক দিদিকে আমরা উদ্ধার করে আনবো। শান্তির সংসারে একই অশান্তি ঘটিয়ে দিলে ঠাকুর। তোমাকে আমি ফুল জল ছাড়া আমি পূজা করি না গো, যেমনই করি পারো না কেন আমার পূজাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, আমার পূজাকে আমার কাছে ফিরিয়ে দাও। পূজা তুই হারিয়ে গেলি রে, একবারও কি এই বুড়ো বাপটার কথা মনে পড়ে না? আমি তোকে জন্ম দিইনি ঠিকই, আমার ময়না তোকে পেটে ধরেনি ঠিকই, তোকে যে আমি বলে পিঠে করে মানুষ করেছি, আমার ময়না যে তোকে বুকের দুধ খায় বড় করেছে, তবু কি সে তোর মা হতে পারেনি? আমি কি তোর বাপ হতে পারিনি? বললাম বেটা, বললাম। কেন তুমি তার জন্য কাঁদছো বাবা? সে তো আমাদের কথা ভাবে না, তাহলে কেন তুমি তার জন্য কাঁদবে বাবা? একদম কাঁদবে না বলে দিলে, একদম তুমি কাঁদবে না, একদম কাঁদবে না। আমাকে কাঁদতে নিষেধ করে তুই কেন কাঁদছিস রে হতভাগী? সে যে আমার কেউ নয়, কিন্তু তোর কে? তুই তার জন্য শুধু শুধু চোখের জল ফেলছিস কেন? বাবা, তার জন্য চোখের জল ফেলতে আমার বয়ে গেছে। সে কি মানুষ? আর মানুষ হলে সে কি আমাদেরকে এমনি ভাবে কাঁদিয়ে চলে যেতে পারতো বাবা? পালাবে তো রে বেটি, পালাবে তো। সে যে কোকিলের ছানা, কাকের বাসায় বড় হলেও কাক কি তার আপন হতে পারে? পারে না রে বেটি, পারে না বাবা। অথচ এই বুড়ো কাকটাই তার সেন তুল্য বুকের কাঁচাটার মাঝে তিল তিল করে বড় করে তুলেছে। নিজে হাত পিঠা খেয়ে তাকে পেট ভরে খাইয়েছি। সেই কথাগুলি কি এই কোকিলের ছানার একটিবারও মনে পড়ে না? এটাই তো নিয়ম বাবা, কাকের বাসায় মানুষ হলেও কোকিলের ছানা কখনো কাক হয় না। আর কাকের ভালোবাসার কথা আর মনে থাকে না বাবা। আমি কেমন করে ভুলবো রে? ঘুমের মাঝে আমি কাঞ্চা বেটার ছায়া থেকে জেগে উঠি, কেটে বসে তার মুখের ছায়াটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তাই তো খাওয়া বন্ধ করে আমি কাঁদতে কাঁদতে উঠে আছি। বাবা না
পরের ছেলের জন্য চোখের জল ফেলবো কেন? তার জন্য এক ফোঁটাও আমি চোখের জল ফেলবো না। তুই দেখিস, এক ফোঁটাও চোখের জল ফেলবো না। চলো বাবা, এবার খাবে চলো, আমি তোমাকে খেতে দেবো, চলো। তাই চল মা। এসো। আমার জন্য যে একটুকু ভাবে না, তার জন্য আমি শুধু শুধু ভেবে বলবো কেন? আমার যে বড় খিদে পেয়েছে, আমায় খেতে দিবি, চল। আয় মা, আয়। কি রখাই তুই? আবার কোন সর্বনাশ করতে তুই এখানে ছুটে এসেছিস? এত বড় সর্বনাশ করেও তোর মনের আশা মেটেনি? যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না। আমাকে আমাকে তুমি নিজের হাতে করে দিবে, শেষ করে দাও। এতই যদি মরার শখ, তা জানা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তাম। তাই ঝিমলি তাই দেব, আত্মহত্যা করি আমি আমার মনের জ্বালা জোড়াবো। তার আগে একটা অন্তত একটা ভালো কাজ করতে দে। ভালো কাজ? হ্যাঁ রে ঝিমলি, একদিন মোটর কাঞ্চাকে তোদের হাত থেকে দূরে সরিয়ে দিয়ে আমি একটা দিনও শান্তি পাইনি। তাই তো কাঞ্চা খুঁজে আমি আজই ছুটে শহরে ছুটে গেছি। আমার কাঁচা বেটার খোঁজ পেয়েছি। হ্যাঁ পেয়েছি, পেয়েছি। হ্যাঁ বলছি। আমার খোকা কেমন আছে রে? সে কোথায় আছে? সে কথা বুঝি তোকে বলে বানিয়েছে? সে ভালো আছে তো? আমার কথা বুঝি খুব জিজ্ঞেস করছিল, কবে আসবে? সে কথাই বুঝি তোকে বলে বানিয়েছে? বল না লখাই। কবে আসবে রে? আমার দাদা কবে ফিরে আসবে বল না রে, লোকাই চুপ করে থাকিস না, আমি জানতাম সে ফিরে আসবে, নাই বা আমি তাকে জন্ম দিলাম। তো আমি যে তার বাবা, আমার সঙ্গে না খেলে তার যে ঠিক মতো খাওয়া হয় না। আমার ওপর অভিমান করে সে কি বেশি দিন কোথাও থাকতে পারে? বল ভাই, কবে ফিরে আসবে আমার কাঞ্চা বেটা? বল ভাই। আসবে কেমন করে বলছি গুরু? কাঞ্চা যে বড় বিপদ। বিপদ? কিসের বিপদ? বল ভাই, তুই আর চুপ করে থাকিস না। কি হয়েছে রে আমার কাঞ্চা বেটা? মনের দুঃখে কাঞ্চা আত্মহত্যা করতে একটা মোটর গাড়ির সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ওরা জোরে কাঞ্চা বেঁচে গেছে গুরু। কিন্তু কিন্তু কি? মাথায় বড় চোট লেগেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তাই ঝিমলি মিথ্যে নয়। যে গাড়ির মোটর গাড়ির সামনে কাঞ্চা ঝাঁপিয়ে পড়েছিল, সেই গাড়ির মালিকই কাঞ্চাকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাচ্ছে। আমি সবই দেখেছি। লোকাই, আমার কাঞ্চা বেটা কেমন আছে রে লখা? সে ভালো আছে তো? ভালো নেই গুরু, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, আর জ্ঞান হলি শুধু ঝিমলি ঝিমলি বলি ডাকছে। মাথা ফেটে কি অনেক রক্ত বেরিয়েছে কিনা? আমি যাবো রে লোকাই, আমি যাবো। আমি আমার দাদার কাছে যাবো, নিয়ে চল লোকাই আমাকে। না না, আমিও যাব। আমি আমার সেবা দিয়ে কাঞ্চা বেটাকে সুস্থ করে তুলবো। তুমি পারবে না গুরু, রাতের পর রাত কাঞ্চার সামনে জেগে থাকতে হবে। তুমি বুড়ো হয়েছো, তুমি এত কষ্ট কি সইতে পারবে? কেন পারবো না? ছোটবেলায় কাঞ্চা আর যখন অসুখ করেছিল, আমি বুকে করে নিয়ে রাতের পর কাটিয়েছি। আমি পারবো না ভাই। তুই আমার বেটার কাছে নিয়ে চল ভাই, আমার বেটার কাছে নিয়ে চল। না রে লোকাই, তুই আমাকে নিয়ে চল দাদার কাছে, চল না রে লোকাই। ঝিমলি তুই ঝিমলি ঠিকই বলেছে বংশীগুরু। তাছাড়া কাঞ্চা তো জ্ঞান হলেই খালি ঝিমলি ঝিমলি বলেই ডাকে, কখনোই তো বাবা বলে ডাকে না। বাবা বলে ডাকে না? না গুরু, তাই আমার মনে হয় ঝিমলি পাশে থাকলেই কাঞ্চা শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি দাদাকে খুব শিগগিরই সুস্থ করে নিয়ে আবার আমি তোমার কাছে ফিরে আসবো।
ওগো দরদি বন্ধু, এই অসহায় নারীর চন্দ্র রক্ষাতে তোমরা এগিয়ে এসো। কে কোথায় আছো? আমার বাঁচাও, আমার বাঁচাও। চিল্লিয়ে কোনো লাভ হবে না পূজা রানী, তুমি স্বেচ্ছায় এসে আমাদের মুখে দাঁড়াও। না কোথায় বেড়াই ছেলেটিকে? তোর পালানোর পথ বন্ধ করে গাড়ি আছে সারাই ফোনে। না না, এইভাবে আমার জীবন তোমাদের মতো নল পশুদের হাতে কিছুতেই আমি বিলিয়ে দেবো না। বিলিয়ে না দিয়ে তোর এই কোচির যৌবনটাকে তুই যাবে কোথায় রে হারান? তার আগে ওই রাস্তার কুকুরের মতো তোর ওই দেহটাকে আমরা কামড়ে কামড়ে খাবো। বন্ধ করো তোমাদের এই হাসি। তোমরা জানো না আমি কে, কি আমার পরিচয়? যদি আমার বাবা আর তোমাদের গুলি করে মারবে। আগে তোমার দিলটাকে আমরা এই ভাগারে জমা হবে না বাচ্চা বুড়ে। আমি কলির কর্ণ। সালা কিশোর লালের বাচ্চারা, যদি জানে বাঁচতে চাস তো ভাগ ভাগ এখান থেকে। যা ভাগ বলছি। ঠিক আছে যাচ্ছি, তবে কাজটা তুমি ভালো করে রাখো। চলে সালা কলির জন্য এই ছোট্ট ভন্ডার জন্য তোর জীবনটাকে সালা একদম সুযোগ করে খতম করে দেবে। আরে যা যা, তোদের মতো জ্ঞান দাসের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য এই কলির কর্ণের জন্ম হয়নি। ঠিকই বলেছেন। আপনি যেভাবে আপনার জীবন বিপন্ন করে এই পূজাকে রক্ষা করলেন। কিন্তু কেন রক্ষা করলাম বলো তো? কেন? ওদের দুজনকে ভাগিয়ে দিয়ে আমি একাই তোমার জীবন যৌবন উপভোগ করব। তাহলে আমি চিৎকার করে লোক জড়ো করবো। খবরদার এগিয়ে আসবে না। জোরে আরো জোরে চিৎকার করো। এ যুগের দরদি মহৎ আর হৃদয়বান ব্যক্তিরা স্বার্থের বিছানায় ঘুমিয়ে আছে। তোমার কাতর আত্মনাদ আজ আর ওদের কানে বাজবে না। আমার এত বড় সর্বনাশ তুমি করো না। না, তোমরা সালা উঁচু তোলা মানুষরা আমাদের মতো নিচু তোলার মানুষদের মানুষ বলে জ্ঞান করো না। সালা তোমাদের মতো বিদ্যমান মানুষদের জন্য আজ আমরা সমাজ থেকে ছিটকে পড়া অবাঞ্ছিত জীব। সালা তোমাদের মতো কিছু সংখ্যক ভদ্র বাবুদের জন্য আজকের এই কলির কর্ণের জন্ম। কলির কর্ণ? হ্যাঁ হ্যাঁ, আমি কলির কর্ণ। সেদিনের কর্ণ তার সততার মহত্বের পরিচয় দিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণের প্রতিবাদ করেছিল, কিন্তু যুগ বদলেছে। তাই কলিযুগের কলির কর্ণ অধর্মের হাড়ি কাটে নিজের সততার মহত্বকে বলে দিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণ। কর্ণের পবিত্র নাম নিয়ে তুমি এরকম করো না। আমায় তুমি ছেড়ে দাও। দাপরের কর্ণের সঙ্গে এই কলিযুগের কর্ণের মিল খুঁজতে চেও না। প্রতি যুগে যুগে এক পাত করে ধর্মের ক্ষয় মেরেছে, আর এক পাত করে মেরেছে পাপের দৌরাত্ম্য। সেই পাপের বলে বলিয়ান এই কলির কর্ণ সারা সমাজ থেকে টেনে যাবে ওই পাপের পঙ্কিলা মধ্যে। আর তোমার যৌবন বলি দিয়ে শুরু হবে তার অধঃপতনের জয় যাত্রা। ছেড়ে দে জানোয়ার। ওরে জানোয়ার, জানিস না যে নারীত্ব নিয়ে তুই ছিলিবিলি খেলছিস, সেই নারীত্বের মধ্যেই লুকিয়ে আছে এক মাতৃত্ব। হ্যাঁ, নারীত্বের অপমান মানে যে মাতৃত্বের অপমান, তাকে তুই জানিস না রে পশু। মাতৃগর্ভে কি তুই জন্মাসনি? তুমি চুপ করো, আর আমি সহ্য করতে পারছি না। জন্ম আমার চির কলঙ্কিত, মাতৃসুধা আমার কাছে দুর্লভ স্বপ্ন, আর মা শব্দটা আমার কাছে মায়া মরিচিকা। তুমি আমি উল্কার মতো আকাশ থেকে ঠিকিরে পড়েছি, আমি ছিন্নমূল শ্যাওলার মতো নদীর জলে ভেসে এসেছি, আমি আগ্নেয়গিরির মতো পৃথিবী ফুড়ে বেরিয়ে এসেছি। তাই তো স্নেহ মায়া মমতার শব্দগুলো সব আমার কাছে মিথ্যে মিথ্যে। কর্ণ নিজের মনের জ্বালা চূড়াতে
শত্রু রক্ত দুপায়ে মারাবে মেমসাহেব। তোমার কোন নারীর নারীত্বকে হরণ করে কোন নারীর দুচক দিয়ে এক বিন্দু অস্ত্র ছড়াবে না। যাও, তুমি বাড়ি ফিরে যাও। কর্ণ, এই লোকটা না আমাকে জানি না জানি আজকাল দেখছি এই চারটে খুচরো বস্তা নিজেদের নবাব বস্তা স্যার, আর ওদের সীমাহীন বস্তাটা মূর্খের মতো টেনে এনেছে এই শুভজ্যোতি ব্যানার্জির চ্যালেঞ্জের মোকাবিলায়। স্যার, ওদের স্যারকে তোরা এখনো শিক্ষানের অপর, তাই তোরা মূর্খের মতোই মৃত্যুর দিকে ছুটে এসেছে। বল শয়তান, তোর সঙ্গে কে? বাবা, ওকে তুমি ছেড়ে দাও। ওর কোনো দোষ নেই বাবা, ওর কোনো দোষ নেই। নির্দোষ? হ্যাঁ, কিন্তু তুই যে বললি ওই লোকটাই নাকি তোকে হ্যাঁ হ্যাঁ, ওই লোকটার জন্যই ওই শয়তানরা আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে বাবা। মেমসাহেব, হ্যাঁ বাবা। এ কি ভুল করলাম আমি? না জেনে একটা নিরপরাধ যুবককে আমায় তুমি ক্ষমা করো বাবা। মা, মুহূর্তের উত্তেজনায় আমি বড় ভুল করে ফেলেছি। আসলে কিশানলাল আগরওয়াল এক ব্যক্তি, কার্যকলাপে আবার বাধা দেওয়ায় সে কিছু গুন্ডা পাঠিয়ে আবার কাজে অ্যাটাক করে। আমার বউ ছেলে তাদের বাধা দিতে গিয়ে ইনজোর হয়েছে। তাদের দেখতে আমি ছুটে হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু আমার একমাত্র কন্যাকে ওরা কিডন্যাপ করে। স্যার, সেই সংবাদ শুনে আমি বড় দিশাহারা হয়ে পড়েছি। আমায় তুমি ভুল বুঝো না বাবা। আয় মা, তুই ভাবিস রে সেই নম্বরের পর যেখানে থাক তাদের আমি খুঁজে বের করবই, খুঁজে বের করবই। কর্ণ, কর্ণ, আমায় তুমি ক্ষমা করো। ক্ষমা। চমৎকার মেমসাহেব, চমৎকার। কর্ণের সীমাহীন অপরাধের কি নির্মম প্রতিশোধ তুমি নিলে। ক্ষমার অস্ত্র দিয়ে আমার অন্তরে জমা করলে এক বুঝিনার ক্ষত। কর্ণ, আজ তোমার অন্তরে যে আমি ক্ষত সৃষ্টি করে গেলাম, তার নিরাময় করতে আমি আবার তোমার কাছেই আসবো কর্ণ, আবার আমি তোমার কাছেই আসবো। এসো না মেমসাহেব, তুমি এসো না। এই কলঙ্কিত কর্ণের কাছে এলে তোমার পবিত্র দেহ মন কলঙ্কের কালিতে কলঙ্কিত হয়ে যাবে। এসো না মেমসাহেব, তুমি আর এসো না। আগুন ধরাও পুরো আগুন, আর সেই আগুনে পুরে ছাই করে দাও ওই শালা ধ্রুবজের বারাজের সাজানো সংসার। কর্ণনাথ জীবনের প্রথম যুদ্ধেই হেরে গেছিলে বলে ক্ষমার অস্ত্র দিয়ে ওরা আমার অন্তরে জমা করেছে আগে ঘৃণার ক্ষত। তাই তো আর কখন আমি ওই হিংসার অস্ত্র হাতে তুলবো না। বলো কি করো, শের সাজবে অথচ হাতে অস্ত্র ধরবে না? না, ও ছুগরি বুধাই তোমার দিল জখম করে পালিয়ে গেছে। আরে শালা, প্রথম একটু আটটু হবে, তারপর দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তোমার এই সাদা তেলটা একদম কালো পাথর। আচ্ছা, আমরা ওই শালিকে বাদ পাথর তুলে নিয়ে আসি, আর ওই শালিকে নিয়ে পুজো করে সাজ বানাবো। আমরা না, না, ওসব নোংরা কাজ আর আমি করবো না। হ্যাঁ, নোংরা কাজ বাদশা বলে তোরা তো অনেক নোংরা কাজ করেছিস, অনেক পাপ তোরা করেছিস, অনেক নারীত্ব তোরা হরণ করেছিস, কিন্তু কখনো কোনো ভালো কাজ করেছিস? কখনো কোনো নারীর নারীত্বকে রক্ষা করেছিস? দেখবি শত শত নারীর নারীত্ব হরণ করে যতখানি আনন্দ পেয়েছিস, তার চেয়ে একটা নারীর নারীত্বকে রক্ষা করে অনেক অনেক বেশি আনন্দ পাবি রে বাচ্চা বলে, অনেক বেশি আনন্দ পাবি। তাহলে কর্ণ একদম যুধিষ্ঠির বানিয়ে গেল। সেটি साले भद्रातली बांधवे, कुत्ते शेर बांधवे, गाधे घोड़ा बांधवे, क्या? अरे उन लोग की कोठ है, तुझे मालूम की ना है, तू बेजरमा है, समाज के पास करे, समाज तुझे लाठी मेरे तारिये देवे, और भद्रातली में
অপরাধী তোর মুখে থুতু ছিটাবে। আমার সেবা করলে বুঝি ওই লোকজনগুলো আমার মুখে ফুল চন্দন ছড়াবে, তাই না শেঠজি? কর্ণ! কর্ণ মরবে, তোমার সঙ্গে হাত মিলিয়ে আর আমার মানুষের সর্বনাশ সে করবে না। কর্ণ! দাঁড়াও গুরু, আমরা তোমাকে যেতে দেবো না। কর্ণকে আটকে রাখার সাধ্য কারণে এই বাচ্চা কিন্তু আমাদের কাছে এখান থেকে শুধু তোমার বেরোবে না, ওই লাশটা নয়, কারণ কর্ণ! পুলিশ! ফটো ফেলে দাও! सुन करनो, एक किसान लाल के साथ दुश्मनी करके अभी तक कहीं माँ का लाल जिंदा नहीं रहेंगे और वो जिंदा नहीं रहेंगे। তুমিও শুনে अभी রাখো तुम्हें 3 दोष टाइम दिलो, 3 दोष टाइम के अंदर तू जानबूझ के समझे ले, तुझे क्या चाहिए, जिंदगी या मौत? আর তুমিও শুনে রাখো শেঠ কিশোরলাল আগরওয়াল, কর্ণের চিতা যদি জ্বলে তাহলে তোমার চিতার পাশেই জ্বলবে। আমি কর্ণ, কলির কর্ণ। কর্ণের জন্মের যেমন কোনো ঠিক নেই, তেমনি জিন্দগি মতের কোনো পরোয়া নেই। তাই যতক্ষণ সে বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে, আর যদি মরতেই হন তাহলে শেরের মতো মরণ কামড় দিয়ে মরবে। কথাটা মনে রেখো। কর্ণ! হুকুম করে না, ও সারাকে একদম পেছনে থেকে नहीं, कर्ण के लिए हम एक नया ट्रिक्स खेलबे। अरे तन्मय बाबू, तुम लोग की हाँ काम छोड़ के আজ থেকে আমরা আপনার মিলে ধর্মঘট ঘোষণা করেছি। কেন কেন কেন? আজ থেকে প্রায় 6 মাস আগে আপনার ওই কাঠ মিলে কাজ করতে করতে মেশিন বাস্ট হয়ে ভুবন ভাইতে মারা যায়। আপনি তার ক্ষতিপূরণ স্বরূপ 25,000 টাকা এবং তার দুই ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কিন্তু আজ পর্যন্ত আমরা সেই প্রতিশ্রুতি পালন করেননি। উল্টে কালই তার দুই ছেলেকে আপনি তাড়ি দিচ্ছেন। তাই তাই আমরা সমস্ত শ্রমিকেরা স্থির করেছি, আপনি আপনার প্রতিশ্রুতি পালন না করা পর্যন্ত আমরা আমাদের ধর্মঘট চালিয়ে যাব। तन्मय गांगुली, एक सामान्य मामूली श्रमिक के लिए तुम हमारा लाखों रुपया का कारोबार बंद करिए दिबे। সেই মামুলি শ্রমিকরা চুকে রক্ত ছড়িয়ে আপনার ওই লাভের রঙটাকে বাড়িয়ে চলেছে, তার মৃত্যু ন্যায্য মূল্যটুকু দেবেন না, তাই কখনো হয়? तन्मय बाबू, তোমার কাছে মৃত্যু মূল্য নয়, আজ থেকে আপনার ওই মিলের ওভার টাইমের উপযুক্ত মূল্য দিতে হবে। আপনার লাভের 15% বোনাস হিসেবে শ্রমিকদের বিলি করতে হবে। नहीं না হলে কিন্তু আপনার মিলে লাল বাতি জ্বলবে শেঠজি। हसन, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। সর্বহারা খুনির হিসেব, সর্বহারা খুনির হিসেব দিতে হবে, দিতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে।
আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। তোর বুক থেকে আমরা চিরদিনের মতো বন্ধ করে দেব। হুকুম করছে শালা বোমা মেরে এই শালা শ্রমিক নেতা তন্ময় গান্ধী মরে যাবে, উড়িয়ে দিবে। তোমরা কতগুলো বোমা বানিয়েছো যুবক? এই বিক্ষুব্ধ শ্রমিক আন্দোলন ভাঙার মতো শক্ত বোমা তোমাদের বানানো আছে তো? তন্ময় গান্ধী হুশিয়ার, আরে একটা আমরা উড়ে দিচ্ছি। তবে রে শালা খবরদার! छोड़ दो, छोड़ दो। पागल हो गया क्या? तन्मय बाबू हमारा श्रमिक दोष আছে ও লোক कुछ अवतार तब्बार जरूर करবে, কেন না सोचবে, जरूर सोचবে। তাহলে আমাদের দাবি अरे भाई, इसके लिए तो हम ही तन्मय बाबू के साथ पर्सनल बात बोलबे। तुम लोग जाके धर्मघट उठा लो, तुम्हार दाबी जरूर मिलबे। তুমি যাও হাসান ভাই, তোমরা সকলে মিলে ওই মিলের সামনে জমায়েত হবে। আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা মিল চালু করবে না। তন্ময় তাই হবে। তন্ময় বাবু, ভাই সাহেব তোমরা সবাই ফিরে চলো। আমাদের ব্যাপারে এই তন্ময় ওই সেটটির সঙ্গে আলোচনা করবে। তোমরা সবাই মিলে সঙ্গে ফিরে চলো। তাহলে আমরা আলোচনা শুরু করব। पहले तुम्हारा साथ कुछ आलोचना हो जाए। আমার সঙ্গে? হ্যাঁ, তোমার সঙ্গে। তুমি নেতা হয়েছো, আন্দোলন भी করছো, इसलिए तुम्हारा साथ कुछ आलोचना हो जाए। तो बोलो तन्मय बाबू, ये श्रमिक आंदोलन तोड़ने के लिए আপনাকে কেতো রুপিয়া ঘুষ দিতে হবে। কি বললেন? বুঝতে আপনি শ্রমিক আন্দোলনকে ভাঙতে চান? আরে ঘুষ কি বলছেন তন্ময় বাবু? বলুন দক্ষিণা। দক্ষিণা? হ্যাঁ মশাই, নে থামো! যুগ যুগ ধরে অগণ্য নিরন্ন শ্রমিক তাদের বুকের পাঁজর দিয়ে গড়ে তুলেছে এই সমস্ত স্বার্থপর মালিকদের স্বার্থের বুনিয়াদ। অথচ এই শ্রমিকদের স্বার্থের বিনিময়ে, এই পরিশ্রমের বিনিময়ে এই সমস্ত স্বার্থপর মালিকের দল গোগ্রাসে গেলে চলেছে ফুর্তির রাজভোগ। এই সমস্ত মালিকদের গোগ্রাসে গেলে চলেছে ফুর্তির রাজভোগ। তন্ময় বাবু, কিন্তু আর শ্রমিকেরা ভোকা থেকে আমরা তোদের ব্যাংক ব্যবসায় মাত্রা টাকা আর বাড়তে দেবে না। আমরা তোদের আকাশ চুপে প্রত্যাশার মাঝে যদি শ্রমিকদের বেঁচে থাকার ন্যায্য মূল্যটুকু না দেয়, তাহলে এবার থেকে শ্রমিক আর মালিকদের মধ্যে শুরু হবে এক। तुम्हारा दाबी क्या है? সমস্ত শ্রমিকদের দাবি আমার দাবি। তন্ময় গাঙ্গুলি 5000 रुपया दिबे। ए आंदोलन बंद करो। क्या? এই শ্রমিক নেতা তন্ময় গাঙ্গুলিকে ভূতের লোক থেকে যে অপমান আপনি করলেন, সেই অপমান শুধু আমার নয়, এই সমগ্র শ্রমিক শ্রেণীর। তাই এই সমগ্র শ্রমিক শ্রেণী তাদের অপমানের প্রতিশোধ নিতে আপনার দিকে ছুটে আসবে দাবি হাতিয়ার নিয়ে। আপনি যদি স্বেচ্ছায় তাদের দাবি মিটিয়ে না দেন, তাহলে আপনার উপর জোর করে ঝাঁপিয়ে পড়ে আদায় করে নেবে তাদের ন্যায্য পাওনা। तेरा पाउंडा भी हम एकदम मुकुब करिया दिबे रे साले। যদি বলেন তো বেটাকে আড়াই প্যাচ টাই দিয়ে দেবো। साले निमक हराम, भागो यहाँ से। ক্ষমা করবেন সেটি, সেই দিন ডিএসপি স্যারের সামনে ওইভাবে অভিনয় না করলে আমার চাকরিটাই ঢোকে যেত। ওই শালা তন্ময় গাঙ্গুলি একটা শালা খাম্বা ছামালা বানিয়ে গেল। ওই এক সরকারকে বুঝিয়ে শালা মিলটাই বন্ধ করে দিল। সারা সুয়ারের বাচ্চা তন্ময় গাঙ্গুলি, তোমাকে আমি কেসটাকে যদি ট্যাকেল করতে পারে তো বলুন, নাহলে ও শালা বেটাকে আমরা বুঝে নেব। ও বেটাকে পিটিয়ে ওই উত্তর মেরু আর দক্ষিণ মেরু বানিয়ে ছাড়বো। কোনো দরকার নেই, আমি ও বেটাকে দেখে নেব। ও বেটাকে 375 ধারায় রেপ কেসের আন্ডারে रेप केस? আমি বলবো মাননীয় ধর্মমতার ওই তন্ময় গাঙ্গুলি
অমুক তারিখ রাত্রে আমার ঘরে ঢুকিয়া জোরপূর্বক আমার স্ত্রীকে বলাৎকার করে। আমি ঘটনাস্থলে উপস্থিত থাকিয়া সেই দৃশ্য সচক্ষে দেখিয়াছি। ব্যাস, হয়ে গেল আর কি। आपको इंस्पेक्टर नहीं लगता, आपको हवलदार बनना अच्छा लगता। हाँ बस बुलेट, तुम दोनों इधर आओ और सुन लो, कल सवेरे में तुम दोनों कन्वॉय गांगुलीर बारी जावे कुछ ऑपरेशन करने के लिए, और हवलदार बाबू आप बाद में जावे सब रिपोर्ट लिखने के लिए। মিতুলদা আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে, কিন্তু কিন্তু আমি তাকে কেমন করে বোঝাই? আমি এক গরিব দাদার অন্ধ অসহায় বোন। অন্ধ হলে তুমি আমার জীবনের একমাত্র আলোর দিশারি কাজল, তুমি হলে আমার এই জন্মের সুখ দুঃখের আলোর আধার। তাই তোমাকে না পেলে জীবনে সব চাওয়া পাওয়া একান্তই অপূর্ণ থেকে যাবে কাজল। কিন্তু কিন্তু তোমার মা বাবা ভাই বোন সানন্দে বরণ করার জন্য প্রতীক্ষা দিন গুনছে কাজল। সত্যি, তুমি সত্যি বলছো মিতুলদা? তোমার মা বাবা ভাই বোন আমার মতন একটা অসহায় অন্ধ গরিব মেয়েকে ওরা মেনে নেবে? হ্যাঁ কাজল, মা আমার মাটির ঘরের দেবী, আর বাবা আমার আকাশের মতো উদার, আর আমার ছোট্ট দুই ভাই বোন শিশুর মতো সরল। মিতুলদা, কেন কেন তুমি হয়তো দুশ্চিন্তায় আমার মনকে ক্ষতবিক্ষত করছো হে কাজল? তোমার মনের বাগিচায় আমাকে অপরিচিতা সাজিয়েছো, তোমার হৃদয়ে রামধেনু দিয়ে রঙিয়ে দিয়েছো আমার সারা দেহ মন প্রাণ। এই জগৎ সংসার যদি তোমাকে মেনে না নেয়, তবু আমার বুক থেকে কেউ কখনো তোমাকে আলাদা করতে পারবে না কাজল, কখনো না। তুমি কতই না সুন্দর মিতুলদা, তবু আমার যে বড় সাধ হয় মিতুলদা। আমার যদি চোখের দৃষ্টি থাকতো, আমি আমি যে দু চোখ ভরে তোমাকে দেখতাম। তুমি তোমার মনের দৃষ্টি দিয়ে আমাকে দেখে নিও, আর আমি আমার চোখের দৃষ্টি দিয়ে দেখাবো ওই সুন্দর পৃথিবীর রং রূপ আর সৌন্দর্য। মিতুলদা, আমি দেখাবো নীল আকাশের নিচে সোনালি রৌদ্র মাখা সবুজ পৃথিবী, মালার তারা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ, আর শোনাবো রং বেরঙের ফুল দিয়ে সাজানো সবুজ বৃক্ষলতার মাঝে বসা হরেক রকম পাখির গান। আর সেই গানের মাঝে তোমার আমার ভালোবাসা লিখে দিয়ে আমি গাইবো চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, আমি আছি সেই যে তোমার, তুমি
লজ্জা দিয়ে রেখে আমি আমার বাড়িতে নিয়ে যাব। মিতুল দা, এবার না হলে আমি আসি। সত্যি সত্যি আমি ধন্য। সার্থক আমার নারী জীবন। পৃথিবীর সব সুখ যেন আজ আমার হাতের মতো এসে ধরা দিয়েছে। আজ আর দাদা এক্ষুনি এলে আমি দাদাকে বলবো। তোকে আর নতুন করে কিছু বলতে হবে না। দাদা, তোর সব সংবাদ আমার আগে থেকেই জানা কি হয়ে গেছে। সংবাদ পেয়ে গেছে দাদা? কেন তোর বিয়ে? না, আমার মেয়ে। আমি মিতুলের কাছে শুনে মিটিং থেকে ফেরার পথে আমি ওদের বাড়ি গিয়েছিলাম দাদা। এবং তোর বিয়ের দিনটাও আজ আমি ফাইনাল করে এলাম। দাদা, আগামীকাল মিতুলের মা বাবা তোকে আশীর্বাদ করতে আসবে। আশীর্বাদ। হ্যাঁ রে বোন, তাই তো আমি তোর জন্য এই শাড়িটা নিয়ে এলাম। দাদা, বাহ, চমৎকার মানিয়েছে তো। দাদা, দেখিস বোন, কাল ওনারা যখন তোকে আশীর্বাদ করতে আসবেন তখন তুই ওনাদের সামনে এই শাড়িটা পরে এসে দাঁড়াবি, কেমন? দাদা, একে তোর চোখে জল। আনন্দে দাদা। হ্যাঁ, আমার বিয়ে শুনে তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না দাদা? বোনের বিয়েতে দাদার আনন্দ হবে না? কিন্তু আমি চলে গেলে তুমি যে একা হয়ে যাবে দাদা। একা? তোমার কষ্ট হবে না দাদা? কষ্ট? হ্যাঁ, কষ্ট হয়তো হবে, কিন্তু মনেও তো আমার সান্ত্বনা থাকবে রে বোন। দাদা, আমি আমার একমাত্র বোনের ভালো ঘরে বিয়ে দিতে পেরেছি। দাদা, তুই অনেক সুখী হবে, আর তোর সুখ দেখে আমি আমার সব সুখ দুঃখ ভুলে আমি প্রাণ খুলে হাসবো। দাদা, দাদা, একে তোমরা তুমি সারা ভেবেছো নেতাগিরি করে দাদাগিরি শুরু করে দাদা, এবার আমরা ভেঙে দেবো। খবরদার অশ্লীল কথাবার্তা বলা বন্ধ করো, নয়তো তোমাদের আমি পুলিশে দেবো। যাও যাও, চলে যাও এখান থেকে। ওরা ওরা কারা দাদা? ওরা এভাবে কথা বলছে কেন দাদা? ওরা এই সমাজের ঘৃণিত জঞ্জাল, সুস্থ সমাজকে বিষাক্ত করায় ওদের আসল ডিউটি। কিন্তু ওরা বোধহয় জানে না যে এই সমাজ যারা চালায় তারা ওদের চেয়ে কত বড় শক্তিশালী। মানে তুমি কত করে শক্তিশালী, তাছাড়া আজকে তার পরীক্ষাটা হয়ে যাও। কি চাও তোমরা? আমরা চাই তোমার মনে আমার না, তা তোরা পারবি না রে জানোয়ার। আমি আমার সর্বশক্তি দিয়ে আমি আমার বোনকে রক্ষা করব। তোদের চেয়ে কোনো অংশ কম নয়, তা তোরা ভালো করে জেনে নেবে জানোয়ার। দাদা, তুমি কোথায় দাদা? ছেড়ে দাও। দোহাই তোদের, তোরা যত খুশি আমার উপর অত্যাচার কর, কিন্তু তোরা কোনো আধার নেমেছে, সারা পৃথিবী জুড়ে নেমেছে এক ঘন কালো আধার। আর সেই আধারের মাঝে দণ্ড নৃত্য করছে এই সমস্ত নেতাচারের দল। তুই তো নয় লজ্জা ডেকে রাখিস না, এই সমাজের মুখে মুঠে মুঠে করে ছড়িয়ে দে। আর আমি বলি এই লজ্জা এই অপমান, এই অবাঞ্ছিত সমাজের অপমান তুই তোর চোখে জল আজরা ভরে ছড়িয়ে দে। আর আমি বলি এই অপমান, এই অবাঞ্ছিত সমাজের অপমান সমাজের বুকে ছিটিয়ে দে। আর আমি চিৎকার করে বলি এই কলঙ্ক, এই পচাত সমাজে
দাদা